নমস্কার বন্ধুরা, আমি আবার আজকে চলে এলাম আমার স্টাডি অফ ম্যাথমেটিক্স চ্যানেলে আরেকটি ভিডিও নিয়ে। তো আমাদের যে চ্যাপ্টার চলছিল সেটি হলো সংখ্যা রেখা, এবং আজকে আমরা পড়ব মূলত সংখ্যার সংখ্যা রেখা। আগের দিন আমরা অন্যান্য সংখ্যা রেখা আমরা পড়েছিলাম। তো আজকে আমরা পড়ব মূলত সংখ্যা। আমি আগের দিনই বলেছিলাম যে মূলত সংখ্যার সংখ্যা রেখাটা একটু জটিল হবে, যে কারণে মূলত সংখ্যাটা জন্য আমি একটা গোটা ভিডিও বানাবো বলেছিলাম। তো আজকে সেই ভিডিওটি বানিয়েছি, শোনেন। সবার আগে আমাকে যদি বলে যে দুটো সংখ্যার মধ্যেকার মূলদ সংখ্যা নির্ণয় করতে, তাহলে কিভাবে করব সেটা আগে আমরা দেখে নেব, তারপরে আমরা আস্তে আস্তে যাবো সংখ্যা রেখে। তো আমাকে যদি বলে, আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে 3 ও 4-এর মধ্যে মূলদ সংখ্যা নির্ণয় করো। তো আমাকে যদি 3 এবং 4-এর মধ্যে মূলদ সংখ্যা নির্ণয় করতে হয়, তাহলে সেটা খুবই ইজি, কিচ্ছু না। 3 ও 4 এই দুটো সংখ্যার গড় করে দিতে হয়। গড় কিভাবে করবো? 3 যোগ 4/2, এভাবে। 3 যোগ 4/2, 3 ও 4-এর যদি আমরা গড় নিয়ে নিই, তাহলে আমরা এর মধ্যেকার যে কোনো একটি মূলদ সংখ্যা পাবো। তো 3 আর 4-এর গড় কি হবে? 3 যোগ 4/2, তার মানে 3 যোগ 4 করে আমার হয়ে যাচ্ছে 7, আর নিচে হরে থেকে যাচ্ছে 2। তো 3 ও 4-এর মাঝখানে একটি মূলদ সংখ্যা হলো 7/2। এবার যদি বলে 3 ও 4-এর মধ্যে আরো মূলদ সংখ্যা নির্ণয় করো, তাহলে আমি কি করতে পারি? 3 এবং 7/2 এর মধ্যেকার একটি মূলদ সংখ্যা নির্ণয় করতে পারি। তাহলে সেটাও আমার 3 আর 4-এর মাঝখানে হবে। তো সেক্ষেত্রে আমার কি হবে? 3 যোগ 7/2 ভাগ 2। এটা করে আমরা যেটা পাবো সেটা হলো 13/4। এটি হলো 3 ও 7/2 এর মাঝখানে একটি মূলদ সংখ্যা। তো 3 ও 7/4-এর মাঝখানে যেহেতু এই মূলদ সংখ্যাটি আছে, তাহলে এটাও আবার 3 ও 4-এর মাঝখানে একটি মূলদ সংখ্যা হয়ে যাবে। সে একই রকম ভাবে আমাকে যদি আরো একটি বলে, আমরা এভাবেও করতে পারি যে 7/2 ও 4-এর মধ্যেকার একটি মূলদ সংখ্যা। সেটাকে আমরা কিভাবে করব? 4 এবং 7/2 এর গড় নেব। তো গড় কি করে করি? আমরা 4 যোগ 7/2, সেই যোগফলের সাথে যদি আমরা 2 ভাগ করে দিই, তাহলে আমার হয়ে যাবে 4 আর 7/2 এর মাঝখানের একটি মূলদ সংখ্যা। এবং 4 যোগ 7/2 করে তাকে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমার কত হবে? 15/4। তো 15/4ও হলো আমার 4 এবং 7/2 এর মাঝখানে একটি মূলদ সংখ্যা। তাহলে এদেরকে 7/2, 13/4, 15/4 আমরা 3 ও 4-এর মধ্যেকার একটি মূলদ সংখ্যা বলতে পারি। খুব সহজেই আমরা বার করতে পারবো। আমি আরেকবার বলি, 3 ও 4-এর মধ্যে যদি আমাকে মূলদ সংখ্যা বের করতে বলি, তাহলে সবার প্রথমে আমি কি করব? 3 ও 4-এর গড় নিয়ে নেব। 3 যোগ 4/2 করে এদের গড় যেটা পাবো 7/2, এটি হবে এদের মধ্যে একটি মূলদ সংখ্যা। আবার 3 এবং 7/2 এর যদি আমি গড় নিই, তাহলে সেটা আমি পাবো 13/4, এটিও হয়ে যাবে 3 ও 4-এর মাঝখানে একটি মূলদ সংখ্যা। আবার 4 এবং 7/2 এর মাঝখানে যদি একটি মূলদ সংখ্যা আমরা নির্ণয় করি এদের গড় করে, যেটি হলো 15/4, এটিও হলো এর মাঝখানে একটি মূলদ সংখ্যা। তাহলে এভাবে খুব সহজেই আমরা আমাদের যদি যে কোনো দুটো সংখ্যার মাঝখানে মূলদ সংখ্যা নির্ণয় করতে দেয়, তাহলে আমরা খুব সহজেই কিন্তু মূলদ সংখ্যা নির্ণয় করতে পারবো। খুব সহজেই, শুধু গড় নিয়ে, আর কিচ্ছু না। তাহলে এখন আমরা বলতে পারি 7/2, 13/4, 5/4 এরা সবাই হলো 3 ও 4-এর মধ্যেকার মূলত সংখ্যা। এবার এই তিনটে সংখ্যাকে যদি আমরা সংখ্যা রেখা প্রকাশ করি, আমাদের যদি বলেও দেয় যে সংখ্যা রেখায় প্রকাশ করো, তাহলে কিন্তু আমাদের এভাবেই করতে হবে। দেখুন, তো মূলত সংখ্যার সংখ্যা রেখায় প্রকাশ কিভাবে করবো? আমি বলেছিলাম 7/2, 13/4 এবং 15/4, এই তিনটে সংখ্যা এবং এই তিনটে মূলত সংখ্যা, এদের আমরা সংখ্যা রেখা প্রকাশ করব। তো সবার আগে আমরা তো জানি সংখ্যা রেখা কিরকম হয়। 1, 2, 3, 4, 5, 6 এভাবে আমরা সংখ্যা রেখা বানিয়ে নেব। বানিয়ে নিয়ে এবার আমাদের দেখতে হবে এই যে তিনটে মূলদ সংখ্যা দিয়েছে, 7/2, 13/4, 15/4, এই সংখ্যাগুলি কোন কোন সংখ্যার মধ্যেকার মূলদ সংখ্যা, সেটা আমাদের সবার আগে নির্ণয় করতে হবে।
তবেই আমরা বুঝতে পারবো যে এদের অবস্থান সংখ্যা রেখায় কোথায় আছে। তাহলে আমরা সবার আগে কি করব, এদের সমতুল্য মূলদ সংখ্যা নির্ণয় করব। সমতুল্য মূলদ সংখ্যা নির্ণয় করলে তাহলেই আমি বলতে পারবো যে এদের অবস্থানগুলো কোথায়। দেখা যাক কিভাবে করি। আমাদের সমতুল্য মূলদ সংখ্যা নির্ণয় করার পদ্ধতি আমি কি বলেছিলাম, সবগুলো মূলদ সংখ্যারই হরে একই সংখ্যা রাখতে হবে, তবেই হবে আমার তাদের মূলদ সংখ্যা, সমতুল্য মূলদ সংখ্যা। তো হরকে একই যদি রাখি, তাহলে 7/2 একে আমরা লিখতে পারি 14/4। ওপরে এবং নিচে দুই জায়গাতেই যদি 2/2 দিয়ে গুণ করি, তাহলে আমি পেয়ে যাব 14/4, এবং বাকি দুটো হচ্ছে 13/4, 15/4। তো এভাবে আমরা তিনটে মূলত সংখ্যা পেলাম, কি পেলাম, 14/4, 13/4 এবং 15/4। এদের তিনজনের হর একই। তার মানে আমরা এইটাই বলতে পারি যে এই তিনটে সংখ্যা যে কোনো দুটো সংখ্যার মাঝখানে রয়েছে এবং একই জায়গায় রয়েছে। এবার এদেরকে আমরা পূর্ণ সংখ্যায় প্রকাশ করি, দেখি কি পাওয়া যায়। 7/2 অথবা 14/4 একে আমরা লিখতে পারি 3 পূর্ণ 1 হিসেবে। 13/4 কে আমরা লিখতে পারি 3 পূর্ণ 1/4 হিসেবে, এবং 15/4 কে আমরা লিখতে পারি 3 পূর্ণ 3/4 হিসেবে। 7/2 মানে আমার 3 পূর্ণ 1/2, 13/4 মানে 3 পূর্ণ 1/4, 15/8 মানে 3 পূর্ণ 3/4। তাহলে এটা থেকে আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে এই তিনটে মূলত সংখ্যাই কিন্তু 3-এর থেকে বড় এবং 4-এর থেকে ছোট। তার মানে এই তিনটে মূলত সংখ্যাই 3 ও 4-এর মাঝখানে অবস্থান করছে। খুব সহজেই বুঝতে পারছি। 3 পূর্ণ সামথিং মানে 3 পূর্ণ 1/2, 3 পূর্ণ 1/4, 3 পূর্ণ 3/4। তার মানে কি, আমরা খুব সহজেই বুঝতে পারছি তিনটে মূলত সংখ্যা কিন্তু 3-এর থেকে বড় এবং 4-এর থেকে ছোট। তার মানে সংখ্যা রেখায় 3 এবং 4-এর মাঝখানে হবে এদের অবস্থান। এবং একই সাথে আমরা এইটাও বুঝতে পারবো যে কোন সংখ্যাটা বড় কোনটা ছোট। আমি এর আগে করেছিলাম তিনটে সমতুল্য মূলদ সংখ্যা বের করেছিলাম। বের করাতে আমরা কিন্তু আগেই বুঝে গেছি কোনটা বড় কোনটা ছোট। 13/4 এ হয়ে যাবে সব থেকে ছোট, তারপরে এর থেকে বড় হচ্ছে 14/4, আর সব থেকে বড় হচ্ছে 15/4। এবং এদেরকে আমরা যখন পূর্ণ সংখ্যাতে প্রকাশ করছি, তখনও কিন্তু আমরা এরা কে বড় কে ছোট বুঝতে পারছি। এদের মধ্যে সব থেকে ছোট হচ্ছে 3 পূর্ণ 1/2, মানে আমার 14/4 বা 7/2। 7/2 সব থেকে ছোট। তার থেকে বড় হচ্ছে 15/4, মানে 3 পূর্ণ 3/4। আর 3 পূর্ণ 1/2 এর থেকে ছোট হচ্ছে 3 পূর্ণ 1/4 বা 13/4। তাহলে সেক্ষেত্রে আমরা যদি একটা সংখ্যা রেখা নিয়ে নিই, তাহলে আমার মেন ফোকাস পয়েন্ট হবে 3 আর 4-এর মাঝখানে। ওই 3 আর 4-এর মাঝখানে যদি ফোকাস হয়, তাহলে এদের মধ্যে সব থেকে ছোট কে আছে। সব থেকে ছোট হচ্ছে 3 পূর্ণ 1/4 অথবা 13/4, এই হচ্ছে সব থেকে ছোট। তাহলে 13/4 যদি সব থেকে ছোট হয়, তাহলে 3 আর 4-এর মাঝখানে সব থেকে বাঁদিকে আমি 13/4 কে লিখতে পারি। এ তো সব থেকে ছোট, যেহেতু সেহেতু সেহেতু 13/4 সবার বাঁদিকে থাকবে। যেহেতু সংখ্যা রেখা আমি আগেই বলেছিলাম বাঁদিক থেকে ডান দিকে গেলে বড় হয়, তো এক্ষেত্রেও তাই 3 থেকে 4-এর দিকে আমরা যখন যাচ্ছি, তাহলে এদিকে যত যাবো তত বড় হবে। তাহলে 13/4 কে 3 আর 4-এর মাঝখানে সব থেকে বাঁদিকে রাখতে পারি। তার থেকে বড় হচ্ছে আমার 3 পূর্ণ 1/2 বা 14/4, বা যাকে আমরা বলি 7/2। তাহলে তারপরে আমরা লিখে দেবো 7/2। এবং এই তিনটে মূলদ সংখ্যার মধ্যে সব থেকে বড় হচ্ছে 3 পূর্ণ 3/4 অথবা 15/4। তাহলে 15/4 3 আর 4-এর মাঝখানের সব থেকে ডান দিকের অংশে আমার বসবে। তো এইভাবেই আমরা খুব সহজে মূলদ সংখ্যা রেখাটা এঁকে নিতে পারি। এবার এই উপরের যে অঙ্কটি আমরা করলাম বা যেভাবে আমরা মূলদ সংখ্যা নির্ণয় করলাম,
আমি কি বলেছিলাম 3 এবং 4 এর মূলদ সংখ্যা। তো আমি ধরি x কে যদি আমরা 3 ধরি আর y কে যদি 4 ধরি, দুটি পূর্ণ সংখ্যা, যেখানে অবশ্যই আমার x ছোট এবং y বড়, যেহেতু x সমান 3 আর y সমান 4। তাহলে এদের মধ্যেকার একটি মূলদ সংখ্যা কি হবে? x প্লাস y বাই 2। তাহলে ওই অঙ্কটি থেকে আমরা খুব সহজেই এই ফর্মুলাটা বলতে পারি। x এবং y দুটো যদি পূর্ণ সংখ্যা হয় এবং x লেস দেন y, মানে y যদি x এর থেকে বড় হয়, অর্থাৎ x যদি y এর থেকে ছোট হয়, তাহলে এদের মধ্যেকার একটি মূলদ সংখ্যা হবে x প্লাস y বাই 2। তাহলে আমরা বলতে পারি যে সংখ্যা রেখায় x এবং y এই যে দুটো পূর্ণ সংখ্যা, তার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা থাকতে পারে, n সংখ্যক মূলদ সংখ্যা থাকতে পারে, এবং সেই মূলদ সংখ্যাগুলি হবে x প্লাস d, x প্লাস 2d, x প্লাস 3d, x প্লাস 4d থেকে আমি x প্লাস nd পর্যন্ত আমি n এর মান যা খুশি বসালেই আমার একটা মূলদ সংখ্যা চলে আসবে। যে কোনো পূর্ণ সংখ্যা আমরা n কে লিখতে পারি। n কে আমরা লিখতে পারি 1, 2, 3, 4 থেকে শুরু করে যে কোনো সংখ্যা। যদি আমরা n এ বসাই, তাহলে আমরা কিন্তু x এবং y এর মাঝখানে একটি মূলদ সংখ্যা পাবো। তাহলে আমার বক্তব্য হচ্ছে d টা কোথায়? এই d টাকে নির্ণয় করতে হবে। আমার d এর ফর্মুলা হলো d equals to y minus x by n plus 1. d equals to y minus x, মানে y যেহেতু বড়, x যেহেতু ছোট, তাই y minus x by n plus 1। আমরা n এর মান যা খুশি নিতে পারি, 1, 2, 3, 4 করে যা খুশি যদি আমরা বসাই, তাহলে আমরা খুব সহজেই কিন্তু x এবং y এর মাঝখানে মূলদ সংখ্যা পেয়ে যাবো। তোমরা যদি এরকম আরো ভিডিও পেতে চাও, তাহলে আমার ইউটিউব চ্যানেল স্টাডি অফ ম্যাথামেটিক্সকে লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন প্রেস করবে আমার নতুন ভিডিওর জন্য। আজকের মতো এইটুকুনি। নমস্কার।